বগুড়ায় গৃহবধূকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনা নতুন মোড় নিয়েছে। পুলিশ এখন বলছে নিহতের ছেলে নয়, বাড়ির ভাড়াটিয়ারাই ঘটিয়েছে এই হত্যাকাণ্ড। মাদক কেনাবেচায় বাধা দেওয়া ও বাসা ভাড়া নিয়ে বিরোধের জেরে হত্যা করা হয় সালমা খাতুনকে। এ ঘটনায় মাবিয়া খাতুন সহ ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। বগুড়ার দুপচাচিয়ায় উম্মে সালমা খাতুন হত্যার ঘটনায় র্যাবের তদন্তে আসামি করা হয় তারই ছোট ছেলে সাদ বিন আজিজুরকে। মঙ্গলবার সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রেম ও হাত খরচের টাকার জন্য নিজের মাকে হত্যা করে ডাকাতির নাটক সাজায় সে। সাদ স্বীকার করে যে সে তার মাকে হত্যা করে। তবে শুক্রবার দুপুরে পুলিশের তদন্তে বেরিয়ে আসে নতুন তথ্য। পুলিশ বলছে অনৈতিক কর্মকাণ্ডে বাধা ও বাসা ভাড়া বিরোধের জেরে বাড়ির ভাড়াটিয়া মাবিয়া খাতুন হত্যা করে গৃহবধূ উম্মে সালমা খাতুনকে। এ ঘটনায় মাবিয়া সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয় রাউটার। এছাড়া মাবিয়ার বাসা থেকে মেলে বাড়ির মালিক নিহত সালমার ফ্ল্যাটের চাবি। এই ঘটনায় নিহতের স্বজনেরা জানান, র্যাব সুষ্ঠু তদন্ত না করেই আসল অপরাধীদের বাদ দিয়েছে। সন্তানকে অভিযুক্ত করে মানহানিসহ দেশ বিদেশে মিথ্যা খবর ছড়িয়েছে, যা ক্ষমার অযোগ্য। রিমান্ডে থাকা ছোট ছেলে সাদের মুক্তির দাবিও জানান তারা। আমাদের কখনো এটা কল্পনাও করা কঠিন যে আমার নিজের ভাই, আমার মায়ের সবচেয়ে প্রিয়, সে এমন কাজ করতে পারে। আমরা চাই এটার সুষ্ঠু তদন্ত আরো হোক এবং সুষ্ঠু বিচার হোক। আমার ভাগনা যেহেতু কিছুই করেনি, তাকে নির্দোষ খালাস মুক্তি দেওয়া হোক। 7 মাস আগে বাসা ভাড়া নেন মাবিয়া খাতুন। গত 3 মাস ধরে ভাড়া পরিশোধ করেননি বলে জানান নিহতের স্বজনেরা। জজিফ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। এ নিয়ে আরও জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জজিফ হোসেন। জজিফ, আইনশৃঙ্খলা বাহিনী কিভাবে এই রহস্যের উদ্ঘাটন করলো, আর আগে কেন ছেলের উপর এই দোষ চাপানো হয়েছিল? আসলে আপনার প্রশ্নটি যেমন আমাদেরও কিন্তু একই রকম প্রশ্ন, যে আসলে র্যাব এক ধরনের আসলে তদন্তের পরে তার উম্মে সালমা খাতুনের যে ছেলে সাদ বিন আজিজার তাকে দোষারোপ করেছিল এবং পরবর্তীতে পুলিশ সেই তদন্তেই দেখা গেছে যে তার যে ভাড়াটিয়া রয়েছে মাবিয়া সহ যে 2 জন সহযোগী, তাদেরকে কিন্তু দোষারোপ করেছেন, অভিযুক্ত করেছেন। এবং আসলে ঘটনা কিন্তু ঘটেছিল 10 নভেম্বর দুপুরের দিকে, এবং দুপুরের যে ঘটনাটি সেটি আসলে যে র্যাব আমাদেরকে জানিয়েছিল যে সাদ বিন আজিজার সে কিন্তু আপনার এই বাসায় এসে দেখে যে তার কুড়াল পড়ে আছে এবং ঠিক একই রকমভাবে ডিপ ফ্রিজ খুলে তাকে বের করা হয়। এই ঘটনায় কিন্তু তারা দাবি করেছিলেন যে আজিজার যে ছোট ছেলে সেই জড়িত ছিল, কিন্তু পুলিশ আজকে তদন্তে মূল বিষয়টি কিন্তু উদ্ঘাটন করেছে এবং তারা বলছেন যে সাদ বিন আজিজার নয়, তার ছোট ছেলে নয়, বরঞ্চ মাবিয়া যে আসলে অনৈতিক কর্মকাণ্ডের সাথে লিপ্ত ছিল এবং অনৈতিক কর্মকাণ্ডের সাথে লিপ্ত থাকার কারণে উম্মে সালমা খাতুন যিনি বাড়ির মালিক, তিনি কিন্তু বলেছিলেন যে বাসাটি ছেড়ে দিতে, এবং 2-3 মাসের ভাড়াও কিন্তু বকেয়া ছিল, যার কারণে ক্ষুব্ধ হয়ে মাবিয়া তার যে 2 পুরুষ সহযোগী সুমন এবং মুসলিম তাদেরকে কিন্তু ভাড়া করে এবং বলে যে এই উম্মে সালমা খাতুনকে সরিয়ে দিতে হবে, এবং তারা কিন্তু সেই পরিকল্পনা মাফিকই কাজ করেন এবং এই হত্যাকাণ্ডের ঘটনাটাকে তারা ডাকাতি সাজানোর জন্য এই বাসার যে আসবাবপত্রগুলো ছিল সেগুলো কিন্তু তারা ভাঙচুর করে, এবং পরবর্তীতে তারা যখন চিন্তা ভাবনা করে যে যেহেতু সাদ বিন আজিজার র্যাবের কাছে 164 ধারা জবানবন্দি দিয়েই ফেলেছে, তারা কিন্তু তখন কিছুটা হলেও বিপদমুক্ত ভেবে তারা তাদের ফোন ওপেন করে এবং তথ্য প্রযুক্তি এবং আলামত যাচাই বাছাইয়ের পরে পুলিশ তদন্তে দেখতে পায় যে আসলে শুধুমাত্র মাবিয়া নয়, তার যে 2 সহযোগী তারাও কিন্তু এর সাথে জড়িত ছিল, এবং পুলিশ মাবিয়ার কাছ থেকে কিন্তু বাড়ির মালিকের যে অর্থাৎ উম্মে সালমা খাতুনের যে ফ্ল্যাটটি রয়েছে সেই ফ্ল্যাটের দরজার চাবি পেয়েছে, এবং উম্মে সালমা খাতুনের যে ব্যবহৃত জিনিসপত্র রয়েছে অর্থাৎ রাউটার এবং অন্যান্য যে জিনিসপত্র, সেই জিনিসগুলো কিন্তু আজকে দুপুরবেলা পুলিশ ডিবি তারা উদ্ধার অভিযানে গিয়ে সেগুলো উদ্ধার করেছে। তো এই বিষয়টি নিয়ে আসলে র্যাব এবং পুলিশের যে জেলা পুলিশের যে অবস্থান সেটি কিন্তু একদমই বিপরীতমুখী। আমরা চেষ্টা করেছি র্যাবের যিনি দায়িত্বে রয়েছেন বগুড়া জেলার, তার সাথে কথা বলার, তারা কিন্তু আমাদের ফোন ধরেননি কিংবা কথা বলারও সুযোগ হয়নি আমাদের। তো পুলিশ এখনো পর্যন্ত যে বিস্তারিত ঘটনা আসলে কি ঘটেছিল এটি বিষয়ে ব্রিফিং করার কথা রয়েছে,
কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে সেই ব্রিফিংয়ের সময় জানানো হয়নি। তো এই ছিল আসলে আমার কাছে এই উম্মে সালমা খাতুনের যে চাঞ্চল্যকর হত্যা সে বিষয়ে সর্বশেষ অবস্থা। বগুড়া থেকে জানাচ্ছেন সহকর্মী জজিফ হোসেন। রাজধানীর ধানমন্ডিতে প্রবাসী চিকিৎসক হত্যার ঘটনায় এখনও কেউ আটক হয়নি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। চুরি নাকি অন্য কোনো উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড তাও খতিয়ে দেখছে পুলিশ। শুক্রবার ভোরে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার দিন শেষে রাত 2:30টার ঘটনা। রাজধানীর ধানমন্ডির 8/A রোডের এই 5তলা বাড়িতে প্রবেশ করে মুখে মাস্ক পরা 3 যুবক। তখন ঘুম থেকে উঠে নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন যুক্তরাজ্য প্রবাসী ডাক্তার AKM আব্দুর রশিদ। পরে 3 যুবক ডাক্তার আব্দুর রশিদ ও তার স্ত্রীকে জিম্মি করে। বাধা দিলে আব্দুর রশিদকে কুপিয়ে গুরুতর আহত করে তারা। আঘাত করা হয় তার স্ত্রীকেও। না কয়জন ছিল না, আমি একটা ফিগার খালি দেখছি। আমি বলি না অন্ধকারে, আমি আরো মনে করছি সে এইখানে ঘুরতেছে, বাথরুমটা ভুল করছে। তারপরে দেখে আমার উপর ঝাঁপাই পড়লো। চিৎকার শুনে ভাড়াটিয়া ও পাশের বিল্ডিংয়ের লোকজন এগিয়ে এলে দ্রুত পালিয়ে যায় 3 যুবক। পরে গুরুতর আহত অবস্থায় আব্দুর রশিদকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লন্ডন প্রবাসী, ওনারা লন্ডনে যাওয়া আসা করেন সবসময়। এখন বোধহয় 10 কি 12 দিন আগে ওনারা বাংলাদেশে আসছিলেন লন্ডন থেকে। তো ওনারা এইখানেই থাকেন, হাজব্যান্ড ওয়াইফ। ওনারা দে আর কালচার্ড উইথ লন্ডন। ওনারা বাসায় কিছু রাখেন না, হয়তো হার্ডলি 5,000 টাকা রাখবেন, কিন্তু গোল্ড অ্যান্ড এভরিথিং উইল বি ইন দ্য ব্যাংক লকার। খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনার তদন্তে আসে হাজারীবাগ থানা পুলিশ। খুনের নানা আলামত ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তারা। পুলিশের ধারণা চুরির উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড। আমরা আশেপাশে যে সিসিটিভি ফুটেজ আছে সেগুলো কালেক্ট করার চেষ্টা করছি এবং আমরা বোঝার চেষ্টা করছি যে আসলে যারা ঘটনাটি ঘটিয়েছে বা যারা এর সাথে জড়িত তারা কোন দিক দিয়ে এসছে বা তাদের দৈহিক গঠন, এগুলো আমরা আইডেন্টিফাই করার ট্রাই করছি। এটা ইনভেস্টিগেশন অনগোয়িং। সো এই বিষয়ে আসলে দুঃখিত যে এবং এখন পর্যন্ত আসলে কাউকে অ্যারেস্ট করা যায় নাই, আমরা শনাক্ত করার চেষ্টা করছি আর কি। ডাক্তার আব্দুর রশিদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর হাজারীবাগে বখাটে কিশোর চক্রের ছুরিকাঘাতে আহত এক কিশোরের মৃত্যু হয়েছে ঢাকা মেডিকেলে। বৃহস্পতিবার সাইকেল চুরি করতে আসা কিশোরদের ধাওয়া করতে গিয়ে তাদের ছুরিকাঘাতে আহত হয় কিশোর শাহাদত হোসেন শান্ত। শুক্রবার সকালে ঢাকা মেডিকেলে মৃত্যু হয় তার। পুলিশ জানায় ছুরিকাঘাতের পর আহত শান্তকে হাসপাতালে ভর্তি করা হয়, তবে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালের দিকে তার মৃত্যু হয়। এ বিষয়ে নিহত শান্তর বাবা আফজাল হোসেন জানান, বৃহস্পতিবার রাত 11:30টার দিকে স্থানীয় বখাটে কিশোর চক্রে 5-6 জন সদস্য হাজারীবাগ পার্ক এলাকায় সাইকেল চুরি করতে গেলে এলাকাবাসী তাদের দেখে ধাওয়া দেয়। তার ছেলে শান্ত এলাকাবাসীর সাথে চোরদের ধরতে দৌড়ে যায়। এক পর্যায়ে চুরি করতে আসা কিশোররা শান্তর বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে রাতেই ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। শান্ত হাজারীবাগ লেন এলাকার বাসিন্দা। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশ ছাড়লেও দোসররা এখনও প্রশাসনে রয়ে গেছে, জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার বিকেলে রাজধানীর অফিসার্স ক্লাবে গণঅভ্যুত্থানের 3 মাস উপলক্ষে এক অনুষ্ঠানে একথা জানান তিনি। আসিফ মাহমুদ বলেন, বিগত সরকারের সময়ে অনেক প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী দলীয় নেতাদের মতো দায়িত্ব পালন করেছেন। এই দাসত্ব থেকে প্রশাসনকে মুক্ত করা জরুরি, এজন্য সবার পরামর্শ চান উপদেষ্টা। আওয়ামী লীগের বৈষম্যের শিকার সচিব ও আমলাদের মধ্যে যারা এখনও সুস্থ আছেন তাদের চাকরিতে পুনর্বহাল করার অনুরোধ জানান উপদেষ্টা আসিফ। আরও বলেন, জনকল্যাণমুখী কার্যক্রমে আমলাতান্ত্রিক জটিলতা রাখা হবে না। এছাড়া রাজনৈতিক দলগুলোকেও ছাত্র জনতার আন্দোলনের চেতনা ধারণের আহ্বান জানান তিনি। ক্ষমতায় থাকার কারণে প্রশাসনে ফ্যাসিবাদের দোসরদের শিকড় অনেক গভীর পর্যন্ত পৌঁছত। আমরা তো সচিব পর্যায়ে পরিবর্তন করছি, এডিশনাল সেক্রেটারি পর্যায়ে পরিবর্তন করছি, বিভিন্ন অধিদপ্তরের ডিজি পরিবর্তন করছি, কিন্তু প্রত্যেকটা অফিসের কেরানি পর্যন্ত ফ্যাসিবাদের দোসর। বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক লেনদেনে কর ফাঁকির তদন্ত শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর।
বিশেষজ্ঞরা বলছেন, তুলনামূলক বাড়তি কর হারের জন্য বিদেশি কর্পোরেটগুলোর মধ্যে ফাঁকির প্রবণতা থাকতে পারে। তাই দেরিতে হলেও ট্রান্সফার প্রাইসিং বিধিমালার প্রয়োগ শুরু ইতিবাচক উদ্যোগ। বিদেশি প্রতিষ্ঠানগুলোর সংগঠন বলছে, তদন্ত হয়রানিমুক্ত রাখতে এনবিআরকে নিজস্ব সক্ষমতা বাড়াতে বিনিয়োগ করতে হবে। বহুজাতিক প্রতিষ্ঠানগুলো বিভিন্ন দেশে ব্যবসা করা সহযোগী ইউনিটেও কাঁচামাল, পণ্য, সেবা কেনাবেচা করে। আইনগতভাবে এমএনসিগুলো ট্রান্সফার প্রাইসিংয়ের মাধ্যমে সহযোগী ও অঙ্গ প্রতিষ্ঠানের মধ্যে তাদের অর্জিত আয় বরাদ্দ করতে পারে। সেক্ষেত্রে কর ফাঁকির কৌশল হিসেবে আমদানি রপ্তানিতে ওভার বা আন্ডার ইনভয়েসিং করতে পারে। এক্ষেত্রে কম কর্পোরেট কর দিতে হয় এমন দেশগুলোতে বেশি আয় দেখানোর প্রবণতাও থাকতে পারে। এসব অস্বচ্ছতা খুঁজে বের করে কর ফাঁকি রোধে 2012 সালে ট্রান্সফার প্রাইসিং বিধিমালা প্রণয়ন করা হয়। সম্প্রতি সেই নীতি প্রয়োগ করে অডিট শুরু করেছে এনবিআর। বিদেশ থেকে তার সহযোগী প্রতিষ্ঠান থেকে আমদানি করে, মানে র মেটেরিয়াল হোক বা ফিনিশ গুডসগুলো আমদানি করে বাংলাদেশে বিক্রি করছে, বা বিভিন্ন ধরনের প্রযুক্তিগত সেবা, অপারেশনাল ফিস, টেকনিক্যাল ফিস, কনসাল্টিং, এই ধরনের বিভিন্ন সেবা নিয়ে বাংলাদেশে পণ্য উৎপাদন বা সেবার কাজে নিয়োজিত আছে। তো এক্ষেত্রে ট্রানজ্যাকশন প্রাইস যদি মিস প্রাইস হয়ে যায়, মানে প্রাইসিংটা যদি ঠিকভাবে না থাকে, তাহলে বাংলাদেশ সরকার তার যে ফেয়ার অ্যামাউন্ট অফ রেভিনিউ বা রাজস্ব সেটা হারানোর সম্ভাবনা থাকে। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং যুক্তরাজ্য ভিত্তিক সংস্থার সহায়তায় বৈশ্বিক একটি লেনদেনের ডাটাবেজে প্রবেশাধিকার পেয়েছে বাংলাদেশ, যার মাধ্যমে 3 কোম্পানির আন্তর্জাতিক লেনদেন পর্যালোচনা চলছে। পর্যায়ক্রমে তদন্ত হবে সব বহুজাতিক প্রতিষ্ঠানে। তবে এনবিআরের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে বিদেশি প্রতিষ্ঠানগুলোর সংগঠন। সক্ষমতা তৈরি করতে হবে এবং তার মাধ্যমে হয়তো ওনারা আরেকটু ইমপ্রুভ করবেন বিফোর এটাকে স্কেল আপ করার আগ পর্যন্ত। তো আমার আশা থাকবে এনবিআর এর ওই ইনভেস্টমেন্ট থাকবে যাতে কোনো হয়রানি না হয় এবং ইন্টার না থাকে, যে আনডিউ প্রেশার যাতে না দেওয়া হয়। তো স্ট্যান্ডার্ড জেনারেল অডিট যেখানে ওনারা দেখবেন একটা কমপ্লায়েন্ট কিনা বাই দি ট্রান্সফার প্রাইস পলিসি। বর্তমানে রাজস্ব বোর্ডের ট্রান্সফার প্রাইসিং সেলে কর্মকর্তা মাত্র 8 জন। তাই অডিট প্রক্রিয়া আন্তর্জাতিক মানের না হলে বিদেশি বিনিয়োগকারীদের কাছে ভুল বার্তার শঙ্কা দেখছেন সংশ্লিষ্টরা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী বাজারে 1 কেজি মিনিকেট চালের দামে কিনতে হচ্ছে 1 কেজি আলু। প্রতি কেজি আলুর জন্য গুনতে হচ্ছে 70 থেকে 75 টাকা, যা বাড়তি চাপ তৈরি করেছে ক্রেতার জন্য। চড়া পেঁয়াজের দামও। এর মধ্যেই ভোজ্য তেলে বাজারে কৃত্রিম সংকটের অভিযোগ উঠেছে। রাজধানীর বাজারে সংকট নেই আলুর। পাইকারি থেকে খুচরা সবখানে পাওয়া যাচ্ছে চাহিদা অনুযায়ী, কিন্তু সমস্যা কেবল দাম নিয়েই। কারওয়ান বাজারে পাইকারিতে আলুর কেজি 66 থেকে 68 টাকা, খুচরা বাজারে কেজি 70 থেকে 75 টাকা। অথচ বাজারে 70 টাকা কেজিতে পাওয়া যায় 1 কেজি চিকন চাল। স্বল্প আয়ের মানুষ যারা টাকা বাঁচাতে মোটা চাল খান, তাদের জন্য এখন আলু কেনা অনেকটাই বিলাসিতা। 70 টাকা আলু বাজারে, পাইকারি বাজারে, তাহলে খুচরা তো 80 টাকার নিচে দিবে। নির্মাকার থেকেই তো ঝামেলা। এখন মূলত খুচরা বাজারে কোনো করে লাভ নেই। ঝামেলাটা ওইখান থেকে পার্টিটা বইলা দেয় আড়তদারে যে আড়তদারে এত টাকা বিক্রি হইলে আমি আলু ছাড়বো, নাইলে ছাড়বো না। আলুর চেয়েও পেঁয়াজের দাম বেশিতে অস্বস্তি তৈরি করেছে সাধারণ মানুষের জন্য। দেশি পেঁয়াজের কেজি 150 টাকা, আর ভারতীয় পেঁয়াজের জন্য গুনতে হচ্ছে 130 টাকা। ইনকাম বাড়ালে আসলে করতে পারছে, আর এখন তো একদমই ইনকাম নাই। ইনকাম তো মোটেই নাই এখন। ব্যবসা বাণিজ্য তো আমিও ব্যবসা করি, কিন্তু অবস্থা খুবই খারাপ আমাদের। ভোজ্য তেলের বাজারে কৃত্রিম সংকটের অভিযোগ উঠেছে। চাহিদা অনুযায়ী পণ্য পাচ্ছেন না খুচরা বিক্রেতারা। বেড়েছে খোলা তেলের দামও। লিটার কিনতে হচ্ছে 185 টাকায়। রূপচাঁদা দিচ্ছে আর আপনি তীর দিচ্ছে, বসুন্ধরা, পেরেস, পুষ্টি সর্বদা কমাই দিচ্ছে। দাম বাড়াইবে, দাম বাড়ায় ছাড়বে। তবে মৌসুম চলে আসায় কমতে শুরু করেছে সবজির দাম। বেগুন, শিম, বরবটি কেনা যাচ্ছে 60 টাকা কেজিতে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুইক রেন্টাল চুক্তির বিষয়ে আদালত রায় দিলেও চুক্তি থেকে বের হতে সময় লাগবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। বলেছেন, কমিটির মাধ্যমে অনিয়মগুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। বিকেলে চট্টগ্রামে সার্কিট হাউসে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় কর্ণফুলী নদীর ওপর নতুন কালুরঘাট সেতুর কাজ আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরুর ঘোষণা দেন তিনি। পাশাপাশি ইস্টার্ন রিফাইনারির নতুন একটি ইউনিটও নির্মাণ হবে বলে জানান তিনি। উপদেষ্টা বলেন, গ্যাস সংকট নিরসনে 2 বছরের মধ্যে নতুন করে 100টি কূপ খনন করা হবে।
আর সাগরে গ্যাস অনুসন্ধানে দরপত্র আহ্বান করা হবে আগামী ডিসেম্বরে। আন্তর্জাতিক যেসব চুক্তি সেগুলো কিন্তু সহজে এগুলো থেকে বের হয়ে যায় না, বের হয়ে যাওয়া যায় না। আমরা একটা কমিটি করেছি, তো সেই কমিটি এইসব অনিয়মগুলো খতিয়ে দেখতেছে। কারণ আমাদেরকে অনিয়মগুলো জানতে হবে। অনিয়মগুলো যে না জেনে আমি যদি আবেগবশত বলে যে না আজকে আমি অমুকের চুক্তি কেটে দিলাম, সাথে সাথে কিন্তু আমাদের মামলায় জড়াতে হবে। রাজধানীর আজিমপুরের একটি বাসায় দিনে দুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাসার মালামালের সঙ্গে একটি শিশু নিয়ে গেছে ডাকাতেরা। শিশুটির পরিবার শুক্রবার লালবাগ থানায় জানালে শিশুটি উদ্ধারে কাজ করছে লালবাগ থানা পুলিশ। শুক্রবার সকালে রাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারে একটি বাসায় ডাকাতি হয়। এ সময় 1.5 লাখ টাকা ও 4 ভরি স্বর্ণালংকার নিয়ে যায় বলে অভিযোগ করা হয়। এছাড়া ডাকাতেরা বাসা থেকে একটি শিশুকে অপহরণ করে নিয়ে গেছে। শিশুটির পারিবারিক সূত্র ও পুলিশ জানায় ফারজানা আক্তার একটি সরকারি চাকরি করেন। তিনি তার স্বামী ও সন্তানকে নিয়ে ওই কোয়ার্টারে থাকেন। পুলিশ বলছে সপ্তাহখানেক আগে ভুক্তভোগীর পরিবার এক নারীকে তাদের বাসায় সাবলেট ভাড়া দেন। সাবলেট থাকা নারীর কোনো পরিচয়ের কোনো কাগজপত্র পাওয়া যায়নি। প্রাথমিকভাবে পুলিশের ধারণা ওই নারীর যোগ সাজসে শিশুটির চুরি ও ডাকাতি হয়েছে। যারা এটার সাথে জড়িত, বিশেষ করে এক ভদ্রমহিলা ছিলেন, ভদ্রমহিলাকে উনি সাবলেট দিয়েছিলেন ওনার বাসায় থাকার জন্য। মহিলাকে চিনেন না, হয়তো বা মুখে এভাবে রাস্তাঘাটে পরিচয় হয়েছে, তার ভিত্তিতে এটা করেছিলেন আর কি। তো এখন ওই মহিলাকেই আসলে এখানে মূল মহিলাই করিয়েছেন, এটা ওনার কথায় বোঝা যাচ্ছে আর কি। আমরা এটা নিয়ে কাজ করছি। শিশু চুরির বিষয়ে আরও জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ওমর, এই ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কি উদ্যোগ নিয়েছে শিশুটিকে উদ্ধারের ব্যাপারে, কি তথ্য রয়েছে আপনার কাছে? ঘটনাটি কিন্তু সকাল 10টার দিকে ঘটেছে। এরপর থেকে তারই একজন সহকর্মী, যে ভুক্তভোগী শিশুটির মায়ের একজন সহকর্মী, ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিল এবং সারা দেশে কিন্তু সেই স্ট্যাটাসটি ভাইরাল হয়েছে। এবং এরপর থেকেই দুপুরবেলায় লালবাগ থানায় এসে শিশুটির যে মা, তিনি আসলে অভিযোগ করেছেন। অভিযোগ করার পর থানা পুলিশ সহ এবং ডিসি, লালবাগ ডিসি যে জোন, সেই জোনের কয়েকটি টিম কিন্তু ইতিমধ্যে কাজ শুরু করেছে। এবং আমি কথা বলেছিলাম লালবাগ জোনের যে ডিসি জসিমউদ্দিন, উনি আমাকে যে বিষয়টি জানিয়েছেন যে গত সপ্তাহে তার বাসায় একজন সাবলেটকে ভাড়া দেওয়া হয়েছিল এবং সেইখানে কিন্তু যে মহিলাটি একজন নারীকে সে ভাড়া দিয়েছিল, সেই সময় তার কোনো তথ্য প্রমাণ বা তার আইডি কার্ড, ভোটার আইডি কার্ড কিছুই রাখেননি। এবং সেই কিন্তু গত এক সপ্তাহ ধরে তার বাসায় ছিলেন। এবং আজকে সকাল 10টার দিকে 3 জন ব্যক্তি এই বাসাটিতে এসেছেন এবং সেই মহিলা যাকে ভাড়া দিয়েছে এবং সেই মহিলা কিন্তু সে বাসার দরজাটি খুলেছিল। এবং এই 3 জন সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে যে মহিলার সহ কিন্তু বের হয়ে যাচ্ছে। এবং পুলিশ যেটি বলছেন যে আপাতত প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে নারীটি তাকে বাসা ভাড়া দেওয়া হয়েছিল এবং এই নারী সেই সঙ্গে এই ঘটনাটির সঙ্গে জড়িত। তবে পুলিশ বলছেন যে ইতিমধ্যে যেহেতু তার কোনো তথ্য প্রমাণ তাদের কাছে নেই, তাদের ব্যাক পোহাতে হচ্ছে এবং তাদের কাজ করতে ব্যাক পোহাতে হচ্ছে এবং পুলিশের কয়েকটি টিম কাজ করছে। তবে পুলিশ আরেকটি বিষয় জানিয়েছেন যে ইতিমধ্যে সিসিটিভির ফুটেজে যাদেরকে দেখা যাচ্ছে তাদের বিষয়ে তারা কাজ করছেন। এই পর্যন্ত আমি যতটুকু খবর পেয়েছি যে মহিলাটি এই সময়ে বাসায় ছিলেন না বলে আমাদেরকে জানিয়েছেন, অর্থাৎ শিশুটির মা। এবং শিশুটির মা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে মন্ত্রণালয় রয়েছে সেখানে কাজ করেন, সেইখানে তিনি এবং তার স্বামী থাকেন এবং সেই সাথে একটি আলাদা কক্ষ রয়েছে এবং সেই কক্ষে তাকে আসলে ভাড়া দেওয়া হয়েছিল সপ্তাহখানেক আগে। তবে সেই সময় তিনি সচেতনভাবেই আসলে তাদের সাথে কোনোভাবেই তার পরিচয়পত্র রাখেননি। তবে পুলিশ আরেকটি তথ্য জানিয়েছেন ইতিমধ্যে লালবাগ এবং নিউ মার্কেট, এছাড়াও ঢাকার রাজধানী যে জায়গাগুলো সন্দেহভাজন সেই জায়গায় তারা কাজ করছেন এবং ডিএমপির পক্ষ থেকে কাজ করছেন এবং ডিবি পুলিশও সেই বিষয়টি নিয়ে কাজ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে আরেকটি তথ্য জানিয়ে রাখি, শিশুটির বয়স কিন্তু খুব 5 থেকে 6 মাস, অর্থাৎ দুধের শিশু বলা হয়। সেই শিশুটি আসলে কাউকে চেনার মতো আসলে তার বয়স হয়নি এবং তিনি শিশুটি কোনো কথা বলতে পারেন না বলে আমাদেরকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে পুলিশ যে বিষয়টি বলছেন, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারছেন না, তবে তাদের ধারণা অনুযায়ী তারা
কাজ করে যাচ্ছেন। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি, শিশুটির মায়ের পক্ষ থেকে আসলে কোনো ধরনের বক্তব্য আমরা এখন পর্যন্ত আসলে পাওয়া সম্ভব হয়নি। তবে আমাদেরকে পুলিশের বরাত দিয়ে তার মায়ের বক্তব্যের বরাত দিয়ে জানিয়েছিলেন সেই সময়টি আসলে তিনি সেই কক্ষে ছিলেন না, এবং এই সময় কিন্তু শুধু শিশুটিকেই নিয়ে যাননি, সাথে কিন্তু 1.5 লক্ষ টাকা নিয়ে গিয়েছেন এবং স্বর্ণালঙ্কার ছিল। এছাড়াও কিন্তু বাসার মধ্যে অনেক দামি মূল্যবান জিনিসও তারা নিয়ে গেছে বলে আমাদেরকে জানিয়েছে পুলিশ। তবে সেগুলো আসলে এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি। এখন পর্যন্ত আসলে এই ছিল আমার কাছে সর্বশেষ। তবে পুলিশ বলছেন যে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন, তারা আজকের মধ্যে একটি ফলাফল দেওয়ার চেষ্টা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। বার্তাকক্ষ থেকে জানাচ্ছেন সহকর্মী ওমর ফারুক। সাইকেল আর মোটরসাইকেলের পার্টস আমদানি করে সেগুলো দিয়ে অবৈধভাবে বানানো হচ্ছে ব্যাটারি চালিত রিক্সা। রাজধানীর মিরপুর সহ 5 জায়গায় 1.5 শতাধিক কারখানায় প্রকাশ্যে তৈরি হচ্ছে এসব রিক্সা। রাস্তায় চলাচলকারী অটোরিকশার বিচ্ছিন্নভাবে অভিযান না চালিয়ে কারখানাগুলোতে নজরদারি বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। ব্যাটারি চালিত রিকশার কারখানার ছবি সংগ্রহে গেলে এভাবেই বাধা দেন মিরপুরের রূপনগরের এক কারখানা মালিক। পরে অবশ্য কথা বলেন ক্যামেরার সামনে। সাইকেলের বিভিন্ন পার্টস, চায়না ব্যাটারি ও বাইকের মোটর দিয়ে তৈরি করা হয় এসব ব্যাটারি চালিত রিকশা। এক একটি রিকশা বানাতে খরচ হয় 60,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত। আর প্রতিদিন এসব রিকশা ভাড়া 300 থেকে 600 টাকা। অল্প পুঁজিতে আয় বেশি থাকায় সবাই ঝুঁকছেন এসব রিকশার দিকে। 50,000 টাকা 60,000 টাকা লোন তোলে, কিস্তি তোলে, তুইলে আবার তারা রিকশা নেয়, রিকশা কিনে নেয়। এছাড়া তাদের কোনো চাকরি আছে, তাদের কোনো কর্মস্থান আছে? অনুসন্ধানে জানা গেছে ঢাকায় ব্যাটারি চালিত রিকশা তৈরির বড় জায়গা কামরাঙ্গীর চর, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ি ও খিলগাঁও। এসব এলাকাতেই পুরনো রিকশার নিচে ব্যাটারি বসিয়ে এসব ঝুঁকিপূর্ণ যান তৈরি করা হয়। যেই মালিক এই অবৈধ যানটি তার গ্যারেজে রাখলো তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। অপরদিকে সাইকেল পার্টস বা মোটরসাইকেল পার্টসের ডিক্লারেশন দিয়ে যেসব আমদানিকারক প্রতিষ্ঠান এসব গাড়ির যন্ত্রাংশগুলা আমদানি করে বেআইনিভাবে এই গাড়িগুলো তৈরি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সড়কে ধরপাকড় না করে কারখানাগুলিতে অভিযান চালানোর পরামর্শ বিশেষজ্ঞদের। এখানে আসলে অনেকগুলি অংশীজন আছে, স্টেক হোল্ডার আছে, সবাই যদি আসলে অ্যাক্টিভলি কাজ না করে এবং পরিকল্পনা যদি দীর্ঘমেয়াদী না হয়, আমরা দেখছি সমস্যা যখন জটিল হয়ে যাচ্ছে তখন আমরা এটা নিয়ে কথা বলছি, ততক্ষণে কিন্তু এটা আমাদের অনেকটা হাতের বাইরে চলে যাচ্ছে। অটোরিকশা শ্রমিক ইউনিয়নের তথ্য বলছে ঢাকায় প্রতিদিন অন্তত 1000 ব্যাটারি চালিত রিকশা নতুন করে তৈরি করা হচ্ছে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধুয়ে মুছে যাবে সব জাগতিক পাপ, এমন বিশ্বাসে মৌলভীবাজার, কুয়াকাটা এবং সুন্দরবনের দুবলার চরে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে রাসলীলা উৎসব। পুণ্য লাভের আশায় সনাতন ধর্মাবলম্বীরা ছোট পরিসরে আয়োজন করেছেন 3 দিনব্যাপী রাস উৎসব। শুক্রবার সকালে মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর জোড়া মণ্ডপের 3টি মন্দিরে শতাধিক মণিপুরী বালক কৃষ্ণরূপে রাখাল নৃত্য পরিবেশন করেন। বর্ণিল পোশাক আর বিভিন্ন অলঙ্কারে সেজে শ্রীকৃষ্ণের বাল্যকালের উপাখ্যান পরিবেশিত হয়। এই তো বাড়ি থেকে আসলাম, বন্ধুদের সাথে দেখা হলো, সবাই মিলে আড্ডা দিলাম, ঘুরবো একটু, আবার রাতে বের হবো। বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষজন আসছে, অনেক বড় করে এবার এটা আয়োজন করা হয়েছে। আর সব দিক থেকে আমাদের যে সেনাবাহিনী আছে তারা খুব ভালোভাবে আমাদের প্রোটেকশন দিচ্ছে, সেটা আমরা খুব ভালোভাবে উপভোগ করছি। কুয়াকাটায় মঙ্গল ঘট স্থাপন, সন্ধ্যা আরতি, আলোচনা সভা ও ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়। রাতভর রয়েছে সঙ্গীতানুষ্ঠান, ভাগবত পাঠ ও কীর্তন। শনিবার ভোরে পুণ্য স্নানের মধ্য দিয়ে শেষ হবে উৎসবের আনুষ্ঠানিকতা। উৎসবের নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। আমাদের জেলা পুলিশ থেকে 350-এরও অধিক পুলিশ মোতায়েন করা হয়েছে ট্রাফিক ব্যবস্থাপনা এবং বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 5 শতাধিক সদস্য এখানে কাজ করবে। এছাড়াও জেলা প্রশাসন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, উপজেলা প্রশাসন থেকে ট্যুরিস্ট পুলিশ রয়েছেন, আমাদের থানা পুলিশ রয়েছেন। সুন্দরবনের দুবলার চরে পূজা অর্চনার মধ্য দিয়ে চলছে রাস উৎসব। বন বিভাগ ও রাস উৎসব উদযাপন কমিটির সহযোগিতায় সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের দুবলার চরের আলোরকুলে রাস পূজার জন্য অস্থায়ী রাস মন্দির নির্মাণ করা হয়েছে।
রাসলীলা উৎসবে যোগ দিতে প্রায় ৮ থেকে ১০,০০০ পুণ্যার্থী সমবেত হয়েছেন দুবলার চরে। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।